যেটা ওনারাও করেছেন, আপনারা বোধহয় শুনেছেন যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে। সুপ্রভাব আসতে পারে, রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, আপনারা জানেন, আমরাও জানি। এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল, কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স। এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এইসব যেসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, এই আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে, পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। তো আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য, কারণ ওইটা ওনারা কেন করতে গেলেন, মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা। আমরা তো আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি, এই সেই এগুলো করা হয়েছে, কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা ফর দিস রিজন, এটা ইট ইজ টু মাচ। আসলে এটা টু মাচ, মানে এটার কোনো জবাবই নেই আমার কাছে, আপনাদের কাছেও নাই। এবং যেই পর্যায়টায় আমরা চলে গেছি, এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই, ওই যে তার সহকর্মী মারা গেছে, মব জাস্টিস শুধু তাদের উপরে হয়েছে, এর জন্য ন্যাচারালি তাদের মধ্যে একটা বিপুল, এটাকে আমি কি বলবো, যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে। নট অনলি পুলিশ, সমাজের লোকের মধ্যেও তো আমরা যে জিনিস দেখেছি, আমরা এটা দেখে অভ্যস্ত নই তো ভাই। তো এখন পুলিশের মধ্যে এটা আরও বেশি, কারণ সে তো একদম ফ্রন্ট লাইনে ছিল, তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে। আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে এর পর পুলিশের দিকে মানুষ তেড়ে এসে তাকে লাথি মারতেছে, কারণ ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে, মানুষ নিতেই পারতেছে না আর পুলিশকে। তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে, এখন এই পর্যায় থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ। আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এইরকম একটা টেবিলে বসে অনেক ফাইল সই করতে পারি, আমি অনেক দিতে পারি, এই কারণেই আজকে আপনাদের কাছে এসেছি। এই কারণে আমি আমার সহকর্মীদের কাছে, আমি আজকে বিকালে পুলিশ লাইনের যে কনস্টেবল তাদের সাথে বসবো, তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ভাই তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি বলো, তুমি তোমার ভিতরের কষ্টটা শুনি। আমি ইন্সপেক্টর জেনারেল, এটা আমার দায়িত্ব টু লিসেন টু ইউ। আমি হয়তো সব সমাধান করে দিতে পারবো না, আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দ্যাম। এটা করে যদি অ্যাটলিস্ট একটু ক্যাথারসিস হয় না বলে বিমুক্ষণ, যে অন্তত ভিতরের ভাবটা বেরোক। আমি মনে করি যে আমার এই সফরের উদ্দেশ্যের এটাও একটা প্রধান উদ্দেশ্য আর কি। তো এটা কিন্তু আলটিমেটলি এভরিথিং ডিপেন্ডস অন ইউ, অন দি সোসাইটি। মানে আমি কতটুকু সফল হব না হব এটা আপনাদের উপরে নির্ভর করে, আর আমার সহকর্মী যারা আছেন তাদের কাজের উপরে নির্ভর করে। আমরা হান্নান সাহেব যেটা বললেন যে এই যে একটা মন ভাঙা অবস্থায় যে পুলিশ আছে, এটার যাই সক্ষমতা ছিল সেটাও তো একবারে তলানিতে গিয়ে নেমেছে। আমাদের আছে অনেক কিছু পুড়ে গেছে, নষ্ট হয়েছে, তারপরে তো অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস যে বিশ্বাসটা, যে আমি আবার কাজ করব, মানুষের ইয়েতে যাব, এইটার জায়গাটা বোধহয় ভেঙে গেছে ভয়ে, আতঙ্কে। তারপরে দেখেছে সহকর্মীরা হয়েছে, তারপরে দেখেছে কি তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন। তাদের একজন এসপি তো মারা যায়নি, একজন এডিশনাল এসপি, একজন ডিএসপি তো মারা যায়নি, 44টা লোক মারা গেল, সবই তো ইন্সপেক্টর অ্যান্ড বিলো, ওনারা মারা গেলেন, একজন তো সিনিয়র অফিসার মারা যায়নি। তার মানে আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি অনিরাপদ রেখে। এখন এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা, এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি। মামলার কার্যক্রম বন্ধ করে আমরা দিতে পারবো না, এটা আইন আমাদের সেই ক্ষমতা দেয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এই কয়েকদিন আগে ডিসি, এসপি এবং লিগ্যাল এইড কর্মকর্তা এই তিনজনের সমন্বয়ে জেলা লেভেলে একটা কমিটি করে দিয়েছেন। ওনারা এই যে মামলাগুলো হয়েছে, ওই যেই কথাটা একটু আগে বললাম, ওনারা মামলাগুলো যাচাই বাছাই করবেন এবং তদন্তকারীকে তারা সাজেশন দিবেন, দিক নির্দেশনা দিবেন যে কোন মামলাটা কিভাবে ডিসপোজড আপ হইতে পারে। এই জায়গাটায় ওনারা ডিস্ট্রিক্টের মানে শীর্ষ পর্যায়ের কমিটি হিসেবে তারা এই ডাইরেক্টিভটা দিবেন। এখন এই জেলায় গঠিত হয়েছে কি না, কিংবা তারা প্রথম মিটিং করেছেন কি না আমি এখনও জানি না, হয়তো ওনারা বলবেন। তবে এইভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইভাবেই জিনিসটা বলা হয়েছে এটা করার জন্য। এখন ওনারা ওইটা যদি করেন তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত আরেকটা শক্তি তৈরি হইল। ওই যে সাব ইন্সপেক্টর তো একটু আমরা সমাজের এত বড় উঁচু জায়গা না, কিন্তু ওনারা ডিসি, এসপি এবং যে লিগ্যাল এইড অফিসার ওনারা তো অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, তাদেরকে মানুষ বেশি বিশ্বাস করবে। কাজেই তাদের তরফ থেকে যদি সাজেশনটা আসে, এমনকি ওনারা এটাও করতে পারেন, আইনে কিন্তু একটা ক্ষমতা দেওয়া আছে ওই পিপি সাহেবকে, যে এসপি সাহেব যদি মনে করেন যে এই মামলাটায় 20 জন লোক আছে, 5 জন লোক আসলে ইনভলভমেন্টে আসবে, 15 জন আসবে না, ইন দ্যাট কেস এসপি সাহেব ডিসি সাহেবকে বলবে যে ভাই এই 15 জনকে আমরা প্রত্যাহারের জন্য ব্যবস্থা করি। এই ডিসি সাহেব তখন পিপি সাহেবকে বলবে যে এই 15 জনের নামটা আপনারা উইথড্র করিয়ে নেন। তখন পিপি সাহেব ওই আদালতে একখানা আর্জি দিয়ে বলবেন যে সরকার, কারণ মামলাটা তো সরকারের ইয়েতে, সরকার মনে করছে যে এই 15 জনের কোনো ইনভলভমেন্ট নেই, আপনি এই মাননীয় আদালত আপনি এই 15 জনকে এখান থেকে প্রত্যাহার করার আদেশ দিয়ে দেন, বাকি 5 জনের ব্যাপারে মামলা চলবে। এই পদ্ধতিটা কিন্তু সিআরপিসিতে দেওয়া আছে। তো এইটা আমি বলবো যে এরকম ইস্যু হলে এসপি সাহেবরা এই জিনিসটাও যেন ইনিশিয়েট করে, যার ফলে মামলাটা তো শেষ হবে ধরেন আরও 6 মাস লাগবে, কোনোটা 1 বছর লেগে যাবে। কিন্তু আমি যদি আগেই নিরীহ কিছু লোককে প্রত্যাহার করে তাদেরকে নিশ্চিন্ত করতে পারি, এই দিস ইজ নাথিং লাইক ইট, মানুষ তখন এমনিতেই আশ্বস্ত হবে যে না, উনি তো মামলা শেষ করার জন্য ওয়েট করে নাই। আমরা মামলা শেষ করার জন্য ওয়েট করতে পারি, বলতে পারি যে চার্জশিটে আপনাকে বাদ দিয়ে দিব, কিন্তু সেই তো আমাকে 13 মাস অপেক্ষা করা লাগবে যে কবে বাদ দিবে। এর মধ্যে তো আমার মধ্যে একটা উদ্বেগ কাজই করতেই থাকবে এবং এই উদ্বেগকে পুঁজি করে সমাজের যারা অসাধু লোকজন আমাকে এই এক্সপ্লয়েট করবে। তো এইটাও দ্যাট ইজ অলসো এ প্রসেস দ্যাট উই ক্যান টেক। আমার বিশ্বাস এই এসপি সাহেবরা এই উদ্যোগটা নেবেন। এটাই আমার মানে ওনাদের প্রতি আমার ডাইরেকশন এবং আপনাদের প্রতি আমার এই কমিটমেন্ট থাকলো। আপনারা এই জিনিসটাও ওনাদেরকে মনে করাতে পারেন। এই অস্ত্রগুলির ব্যাপারে আমরা এখনও আসলে খুব মানে প্রায় 6,000 অস্ত্র তো হয়ে গেছে, এখনও তো আমাদের প্রায় 1,500 এখনও আমরা উদ্ধার করতে পারি নাই। এই জায়গাটায় প্রায় 1,500 এটা তাই আলামিন, তাই না? ওকে, এখন হ্যাঁ, সারা দেশ। এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই। আমি মনে করি কি ভাই, আমি মাটি খুঁড়ে অস্ত্র বের করা আমার জন্য কঠিন। আমি যদি আপনাকে উপকার করতে পারি, সমাজের লোকটাকে উপকার করতে পারি, সে যদি দেখে যে না এই পুলিশ তো দেখি কাজ করে, উনি নিজের থেকে বলবে যে স্যার ওইখানে কিন্তু ওই কটা গুলি পড়ে আছে, নিজের থেকে বলবে, মানে ইফ আই ক্যান আর্ন ইয়োর কনফিডেন্স, তখন বেরিয়ে যাবে অস্ত্রগুলা। আমাকে ওই যে গোয়েন্দা লাগে মাটি খুঁড়ে বের করতে হবে না। তো ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইজি, কারণ সমাজের মানুষ তো কেউ না কেউ দেখে, জানে। এখন সে আইসা আপনাকে থানায় বলতে পারার মতো তার যে কনফিডেন্স আমি এখনো গ্রো করাইতে পারি নাই। আমি চাই যে আমি নিজে এবং আমার যারা সহকর্মী আমরা এই চেষ্টাটা করি যে মানুষের কাছে যাওয়া, একটু আস্থাটা অর্জন করা, তখন দেখা যাবে যে ওই নিজেরা থেকেই ওনারা বলবে। আর এমনিতে আমাদের যেটা রুটিন করা, এই যে ধরেন অনেকে আমরা সোর্স মেনটেন করি, করি, খোঁজ বের করার চেষ্টা করি, তারপরে রাত্রে গিয়া এগুলো উদ্ধার করার চেষ্টা করি। সেটা ট্র্যাডিশনাল যে পথ,
সেটা তো আমরা করেই যাব, কিন্তু আমি মনে করি মোর ইফেক্টিভ হলো যে যদি আমি মানুষকে আস্থায় নিতে পারি, অস্ত্র উদ্ধার হবে। এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে। এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি, আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী, তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না, মানে আমাদের যে প্রচলিত আইন, আমরা বলতে পারি না যে না আপনি 3 জন আপনি 1300 দিচ্ছেন কেন, আপনি 5 জনকে দিয়ে দেন। এটা আমি আইনত বলতে পারি না, আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি। উনি যত ইচ্ছা দিতে পারেন, কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব, এত টাকা দাও, ওসি সাহেবকে এত দিতে হবে, আমাকে এত দিতে হবে, অথবা কোর্টে আমি এই বাদীকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেব। এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী, যারা মামলার, তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না, উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না, আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই, আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চিত থাকুন, আপনাকে আমি গ্রেফতার করতে যাব না। তদন্তকারী যিনি তদন্ত করছেন তার কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা আপনারা তো সাধারণভাবেই বুঝেন যে এই মামলাটায় 131 জনকে দিয়েছে নাম, আপনি অধিকাংশ লোকই এটাতে জড়িত না, আপনারাও বুঝতে পারেন, তদন্ত করে তো আরো বেশি বুঝতে পারবে, কারণ সে তো তদন্ত করেই তার জীবন কাটাচ্ছে, তার পক্ষে বোঝাটা আরো ইজি। তা আমরা একটা বারে বলছি যে নিরীহ লোককে গ্রেফতার করবেন না, আর এখন আমি বলছি যে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এই ভয় পেয়ে এই চাঁদাবাজদেরকে চাঁদা দিয়েন না। আর এই যে বাদীকে ধরে নিয়ে একটা এফিডেভিট করিয়ে বলতেছে যে এই যে তোমাকে মুক্ত করে দিলাম, এই ভুলটাও তাদের ভাঙাতে হবে। ওইটাতে মামলার কোনো লাভ ক্ষতি কিছুই হয় না, ওটা শুধু হয়তো বা উকিল সাহেবের কিছু আয় হয় অথবা এই হয়। ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে, যতই আপনি এফিডেভিট দেন, চার্জশিটে কিন্তু তদন্তকারী নাম দিতে পারেন, ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই, এটা মানুষকে বোকা বানায়, এই যে কিছু ধরনের টাউট আছে ওরা। তো এইটা আমরা বারে বলছি, আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এইটা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন, মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না, এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন।